মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। আর এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে একটি তথ্য, মার্কিন বিমানবাহী রণতরী কোথায় আছে সেটি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে ইরান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে ওমান উপকূলের কাছে অবস্থান করছে। অর্থাৎ এটি ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ 700 কিলোমিটার দূরত্ব ইরানের জন্য খুব বড় কিছু নয়। তাদের বহু মিডিয়াম রেঞ্জ মিসাইল সহজেই এই দূরত্ব অতিক্রম করতে পারে। ফলে সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে এই মাল্টি বিলিয়ন ডলারের রণতরী সরাসরি ঝুঁকিতে পড়তে পারে। এই রণতরী একা নয়, এটি একটি স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দিচ্ছে। সঙ্গে রয়েছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। জাহাজটিতে প্রায় 90টি যুদ্ধ বিমান, যার মধ্যে F-35 ধরনের আধুনিক বিমানও রয়েছে এবং প্রায় 5,680 জন ক্রু সদস্য রয়েছে। ইউরোপীয় সেন্টিনেল-2 স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, আব্রাহাম লিঙ্কন ওমান উপকূল থেকে প্রায় 15 মাইল দূরে আরব সাগরে অবস্থান করছে। শুধু এই একটি জাহাজ নয়, পুরো অঞ্চলে অন্তত 12টি মার্কিন যুদ্ধ জাহাজ ট্র্যাক করা হয়েছে। এর মধ্যে পারস্য উপসাগরে রয়েছে আরও ডেস্ট্রয়ার, বাহরাইনের নৌ ঘাঁটিতে অবস্থান করছে বিশেষায়িত যুদ্ধ জাহাজ, পূর্ব ভূমধ্য সাগরে রয়েছে আরও 2টি ডেস্ট্রয়ার, আর লোহিত সাগরেও দেখা গেছে একটি ডেস্ট্রয়ার। এছাড়া খুব শিগগিরই এই অঞ্চলে প্রবেশ করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আগামী 3 সপ্তাহের মধ্যে এটি মোতায়েন হতে পারে বলে জানা গেছে। শুধু জাহাজ নয়, আকাশেও সক্রিয়তা বেড়েছে। বিবিসি জানিয়েছে, জর্ডানের মুয়াফাক সাউথি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র এফ সিরিজ এবং অন্যান্য যুদ্ধ বিমানের সংখ্যা বাড়িয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে পণ্যবাহী, জ্বালানি এবং যোগাযোগ বিমানের চলাচলও বৃদ্ধি পেয়েছে। এই সব কিছু ঘটছে ঠিক তখন যখন সুইজারল্যান্ডের দ্বিতীয় দফার পরমাণু আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার মূল বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। অর্থাৎ একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে বিশাল সামরিক উপস্থিতি। প্রশ্ন হলো, এটি কি কেবল চাপ তৈরির কৌশল নাকি সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি? ইরানও বসেনি। ওমান ও ইরানের মধ্যবর্তী কৌশলগত হরমুজ প্রণালীতে সামুদ্রিক মহড়া শুরু করেছে তেহরান। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ চলাচল করে। ইরানের বার্তা পরিষ্কার, তারা প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র দেখাতে চাইছে তার সামরিক শক্তি প্রস্তুত রয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। যখন দুই পক্ষই শক্তি প্রদর্শন করে, তখন ছোট একটি ঘটনা বড় সংঘাতে রূপ নিতে পারে। এখন সব চোখ সুইজারল্যান্ডের আলোচনার দিকে। যদি আলোচনা সফল হয় তাহলে হয়তো উত্তেজনা কমবে, কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে পারস্য উপসাগর হয়ে উঠতে পারে নতুন সংঘাতের কেন্দ্র। মধ্যপ্রাচ্যের মানচিত্রে একটি জিনিস খুব স্পষ্ট, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মার্কিন সামরিক ঘাঁটি। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, প্রায় সব জায়গাতেই কোনো না কোনোভাবে আমেরিকার সামরিক উপস্থিতি আছে। প্রশ্ন হলো, কেন? আমেরিকার যুক্তি খুব পরিষ্কার, এগুলো নাকি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কিন্তু সমালোচকদের মতে এই ঘাঁটিগুলো আসলে মার্কিন প্রভাব ও শক্তির লঞ্চ প্যাড। এখান থেকে ইরাক যুদ্ধ, সিরিয়া অভিযান, আফগানিস্তানে অপারেশন সবকিছু পরিচালিত হয়েছে। এখন যদি ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য বড় কোনো সংঘাত শুরু হয়, তাহলে অনেক বিশ্লেষক মনে করেন হামলার বড় অংশ আসবে এই ঘাঁটিগুলো থেকেই। আর ঠিক এখানেই ইরানের জন্য তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর হামলা হলে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে সরাসরি সামরিক হিসাব নিকাশ। চলুন একটু তথ্য দেখি। কাতারের আল উদেইদ এয়ারবেস মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখানে প্রায় 10,000 মার্কিন ও মিত্র সেনা মোতায়েন রয়েছে। এই ঘাঁটি থেকেই ইরাক ও সিরিয়ায় বহু অভিযান পরিচালিত হয়েছে। এর বাইরে আছে বাহরাইনে মার্কিন নৌঘাঁটি, কুয়েতের ক্যাম্প আরিফজান, ইরাকের আল আসাদ এয়ারবেস, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি। পুরো পারস্য উপসাগরকে ঘিরে যেন একটি সামরিক বেষ্টনী।
কিন্তু এই বেষ্টনীর একটি বড় দুর্বলতা আছে। এই ঘাঁটিগুলোর বেশিরভাগই ইরানের খুব কাছাকাছি। যেমন আল উদেইদ ঘাঁটি ইরান থেকে মাত্র 190 থেকে 300 কিলোমিটার দূরে, মানে পারস্য উপসাগরের একদম ওপারে। এই দূরত্ব ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোনের জন্য কোনো বড় বিষয় নয়। গত 2 দশকে ইরান তাদের মিসাইল ও ড্রোন সক্ষমতা অনেক বাড়িয়েছে, বিশেষ করে শর্ট ও মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং শাহিদ সিরিজের ড্রোন। ইরানের কৌশলটা কি? ইরান জানে তারা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে পারবে না, কিন্তু পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলো তাদের নাগালের মধ্যে। তাই ইরানের প্রতিরক্ষা নীতিতে ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ বার্তাটা খুব সোজা, আমাদের উপর হামলা করলে খরচটা আপনাদেরকেও দিতে হবে। 2025 সালে একটি বড় উত্তেজনার সময় ইরান কাতারের আল উদেইদ ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে খবর প্রকাশিত হয়। আবার মার্কিন রণতরীকে লক্ষ্য করে শাহেদ 139 ড্রোন ব্যবহারের ঘটনাও সামনে আসে। এসব পদক্ষেপের মাধ্যমে ইরান দেখাতে চায় তারা শুধু কথা বলছে না, সক্ষমতাও রাখে। এখন প্রশ্ন হলো, এতে কি পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে? একদিক থেকে দেখলে হ্যাঁ, কারণ পশ্চিম এশিয়ার এই ঘাঁটিগুলো এখন শুধু শক্তির প্রতীক নয়, বরং সম্ভাব্য সংঘাতের সরাসরি টার্গেট। অন্যদিকে ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক। তারা হামলা শুরু করতে চায় না, কিন্তু জবাব দিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন খুব সূক্ষ্ম এক অবস্থায় দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকার বিস্তৃত সামরিক উপস্থিতি, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক প্রতিরোধ কৌশল। যে কোনো ভুল হিসাব বড় সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত, আর এই উত্তেজনার কেন্দ্রে আছে দুই দেশ, ইসরায়েল ও ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেকদিন ধরে ইরানকে তাদের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন। তার দৃষ্টিতে শুধু ইরান নয়, ইরানের সঙ্গে যুক্ত বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠীও ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস, সিরিয়া ও ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী, সব মিলিয়ে একটি জটিল নেটওয়ার্ক তৈরি হয়েছে, যা ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ। এই প্রেক্ষাপটে খবর এসেছে ইসরায়েল সম্ভাব্য সামরিক হামলার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। আন্তর্জাতিক ভাষায় একে বলা হয় কন্টিনজেন্সি প্ল্যান, অর্থাৎ পরিস্থিতি যদি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে যেন সঙ্গে সঙ্গে হামলা চালানো যায় সেরকম প্রস্তুতি। এটা এখনো যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু এটা পরিষ্কার বার্তা ইসরায়েল প্রস্তুত। পরিকল্পনা অনুযায়ী ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্য হতে পারে। বিশ্লেষকদের মতে নাতানজ ও ফোর্দো পারমাণবিক কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আইআরজিসির কমান্ড সেন্টার এবং ড্রোন উৎপাদন কেন্দ্র, এসব জায়গা টার্গেটের তালিকায় থাকতে পারে। কেন এসব জায়গা গুরুত্বপূর্ণ? কারণ ইসরায়েলের দাবি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। যদিও ইরান বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক। এখন আসি সামরিক দিক থেকে। বিশ্লেষকদের মতে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তারা ব্যবহার করতে পারে দূরপাল্লার F-15 ও F-35 যুদ্ধ বিমান, এছাড়া স্ট্যান্ড অফ মিসাইল যেগুলো দূর থেকে নিক্ষেপ করা যায়, ড্রোন অপারেশন এবং সাইবার হামলাও হতে পারে কৌশলের অংশ। লক্ষ্য থাকবে দ্রুত আঘাত করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অচল করে দেয়া। কিন্তু বিষয়টা এত সহজ নয়। ইরানও প্রস্তুত। ইরান বহু বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়িয়েছে। তারা সরাসরি ইসরায়েলে হামলা চালাতে না পারলেও প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে চাপ তৈরি করতে পারে। লেবানন, সিরিয়া বা গাজা যে কোনো দিক থেকে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এই পুরো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। খবর অনুযায়ী যদি বড় ধরনের সংঘাত শুরু হয় তাহলে ওয়াশিংটন তেল আবিবের পাশে থাকবে। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে মার্কিন বিমান ও নৌবহর মোতায়েন রয়েছে। গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা দিয়েও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিতে পারে। এখন বড় প্রশ্ন, এতে কি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এখানে শুধু দুই দেশের বিষয় নয়, মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী আর বৈশ্বিক শক্তিগুলো জড়িত। একটি হামলা সহজেই বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। নেতানিয়াহু রাজনৈতিকভাবেও একটি বার্তা দিতে চাইছেন। তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সক্ষম। অন্যদিকে ইরানও বারবার বলছে তারা চাপের কাছে মাথা নত করবে না। ফলে পরিস্থিতি এখন খুব সূক্ষ্ম। সবাই প্রস্তুত, কিন্তু কেউই প্রথমে বড় ভুল করতে চায় না, কারণ একবার যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু ইসরায়েল বা ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠতে পারে।
ইরানের মিসাইল কারখানাগুলো থেমে নেই, আর সেই শব্দে অস্বস্তিতে ইসরায়েল। প্রতি মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি এটাই এখন বাস্তবতা। আর এই খবরেই নাকি তেল আবিবে ঘুম হারাম। ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোতে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন চলছে। 2025 সালের জুনে ইরান সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের বহু লঞ্চার ধ্বংস করেছে। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য বলছে ইরান আবার ভান্ডার ভরে ফেলছে। মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা করছেন, ইরান পারমাণবিক কর্মসূচির বিকল্প হিসেবে এখন ক্ষেপণাস্ত্র শক্তিকেই প্রধান হাতিয়ার বানাচ্ছে। অর্থাৎ যদি পারমাণবিক ইস্যুতে চাপ আসে, তাহলে সংখ্যা জোরে যায়। এই কর্মসূচির স্থপতি ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে। গত যুদ্ধের শুরুতেই তিনি নিহত হন, কিন্তু তার পরিকল্পনা থেমে থাকেনি, বরং ইরান আরও গতি বাড়িয়েছে। ইরান বর্তমানে সাজিল, ইমাদ এবং খোররামশার নামের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এগুলো প্রায় 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভাবুন, এই দূরত্ব মানে ইসরায়েলের পুরো ভূখণ্ডই তাদের রেঞ্জের মধ্যে। এমনকি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এসব ক্ষেপণাস্ত্রে 1800 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা যায়। কঠিন তরল জ্বালানি চালিত এই মিসাইলগুলো নির্দিষ্ট পথে মহাকাশের উচ্চতায় উঠে লক্ষ্যবস্তুতে আঘাত করে। গত যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 86% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল, কিন্তু বাকিগুলো আঘাত হানে অন্তত 29 জন নিহত হয়। অবকাঠামোগত বড় ক্ষতি হয়। এখানেই ইরানের কৌশল সংখ্যা। ইসরায়েলি সামরিক বিশ্লেষক রন বেন ইশাইয়ের মতে, ইরান জানে প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক, শত শত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হলে সব আটকানো সম্ভব নয়। কিছু না কিছু ঢুকে পড়বেই। এটা এক ধরনের স্যাচুরেশন স্ট্র্যাটেজি, প্রতিরক্ষাকে সংখ্যার চাপে ভেঙে দেয়া। ইরান কেন এত জোর দিচ্ছে ক্ষেপণাস্ত্রে? কারণ তাদের মতে এটি তাদের নিরাপত্তার রক্ষা কবচ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি রেড লাইন, এ নিয়ে কোনো আপোষ হবে না। আইআরজিসির কর্মকর্তারা দাবি করছেন, এই শক্তির কারণে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করে আলোচনায় ফিরেছে। অন্যদিকে ইসরায়েল চায় সম্পূর্ণ ভিন্ন কিছু। নেতানিয়াহু এখন ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো ছাড় না দেন। তার যুক্তি, ইরান এখন তুলনামূলক দুর্বল অবস্থায় আছে, এটাই সময়ে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো। ইসরায়েলের ধারণা, শুধু পারমাণবিক সমঝোতা যথেষ্ট নয়। যদি মিসাইল শক্তি অক্ষত থাকে, তাহলে হুমকি থেকেই যাবে। এদিকে ইরান অতীতেও ক্ষেপণাস্ত্র শক্তির প্রদর্শন করেছে। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা, 2024 সালে ইরাকের কুর্দিস্তানে তথাকথিত মোসাদ ঘাঁটিতে আঘাত। কাতার, ইরাক, পাকিস্তান বিভিন্ন জায়গায় তারা বার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। একদিকে দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদন, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন। উপরে কূটনৈতিক আলোচনা, নিচে সামরিক প্রস্তুতি। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। ওমানের আলোচনার আগে কি সত্যি ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি নিয়েছিলেন? ইরানের এক আইন প্রণেতার দাবি, হ্যাঁ। তিনি বলেন, ওমান বৈঠকের আগে ট্রাম্প একটি গোপন বার্তা পাঠিয়েছিলেন। একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে নাকি জানানো হয়, ইরানের ভেতরে দুটি নির্দিষ্ট স্থানে হামলার পরিকল্পনা আছে। লক্ষ্য ছিল পরিষ্কার, চাপ তৈরি করা। কিন্তু ইরানের জবাব আরও কঠোর। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মাহমুদ নাবিয়ান দাবি করেন, তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন, সামান্য ভুল করলে 3000 থেকে 4000 আমেরিকান নিহত হবে। এই বক্তব্য দ্রুত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বার্তাটি ছিল স্পষ্ট, যদি যুক্তরাষ্ট্র হামলা করে, পাল্টা জবাব শুধু প্রতীকী হবে না, হবে বড় ধরনের। নাবিয়ান আরও বলেন, ইরানের আইন প্রণেতারা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে নির্দেশ দেন আঞ্চলিক দেশগুলোকে কড়া বার্তা পৌঁছে দিতে। সেই বার্তা ছিল, যে কোনো ঘাঁটি বা স্থাপনা যেখানে যুক্তরাষ্ট্রের নাম থাকবে, সেটি লক্ষ্যবস্তু হতে পারে। 7 ফেব্রুয়ারি আরাগচি নিজেও প্রকাশ্যে সতর্কবার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে ইরান মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানবে। তিনি
তিনি স্পষ্ট করেন, আমাদের যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করার সক্ষমতা নেই, কিন্তু অঞ্চলে তাদের যেসব ঘাঁটি রয়েছে সেগুলো আমাদের নাগালের মধ্যেই। এখানেই প্রশ্ন, তাহলে কি পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়বে? আরাকচির ভাষায়, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে সেটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। তার অভিযোগ, আগের দফার আলোচনায় যুক্তরাষ্ট্র এই বিশ্বাস ভেঙেছে। তিনি বলেন, আলোচনার মাঝখানে প্রথম বোমা ছোড়া হয়েছিল আমাদের দিকে। কূটনীতিকে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা। এবারের আলোচনায় তাই অবিশ্বাস গভীর। তবুও 6 ফেব্রুয়ারি ওমানে পরোক্ষ পারমাণবিক আলোচনা হয়েছে। ওমান ছিল মধ্যস্থতাকারী। আরাকচি জানান, আলোচনা শুধু পারমাণবিক ইস্যু নিয়েই হয়েছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা প্রতিরক্ষা ইস্যু আলোচনার টেবিলে ছিল না। তিনি জোর দিয়ে বলেন, শূন্য মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এটি আলোচনার বাইরে। সমৃদ্ধকরণ আমাদের অধিকার। বোমা মেরে প্রযুক্তি ধ্বংস করা যায় না। অর্থাৎ ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করবে না, তবে আস্থা তৈরির জন্য কিছু চুক্তিতে তারা রাজি হতে পারে। এদিকে সামরিক দিক থেকে উত্তেজনা কম নয়। মার্কিন সেন্টকম একসময় সতর্ক করেছিল, ইরানের কাছে 3000-এর বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনকি সাম্প্রতিক ইসরায়েলি হামলার পরও ইরানের হাতে নাকি প্রায় 1500 ক্ষেপণাস্ত্র রয়ে গেছে। প্রশ্ন উঠছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ বা B-2 বোমারু বিমান পাঠিয়েও কি ইরানকে দমিয়ে রাখা যায়নি? ইরানের বার্তা বলছে না। তাদের বক্তব্য, সামরিক উপস্থিতি দিয়ে ভয় দেখানো যাবে না। ইরান নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত বলছে, তবে তারা যুদ্ধ চায় না। তাদের দাবি, সমান সম্মান ও পারস্পরিক স্বার্থ নিশ্চিত হলেই কূটনীতি সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। আরাকচি বলেন, সাম্প্রতিক বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ এবং সরকার আলোচনাও করেছে। তবে জানুয়ারির 8, 9, 10 তারিখে যা ঘটেছে সেটিকে তিনি সন্ত্রাসী কার্যক্রম বলে উল্লেখ করেন। সব মিলিয়ে চিত্রটা কি? একদিকে গোপন বার্তা, সম্ভাব্য হামলার ইঙ্গিত, অন্যদিকে হাজারো প্রাণহানির হুমকি। আকাশে মার্কিন বোমারু বিমান, সমুদ্রে যুদ্ধ জাহাজ, মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ওমানের আলোচনায় আপাতত দরজা বন্ধ হয়নি, কিন্তু অবিশ্বাস রয়ে গেছে। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হিসাব, আর তাতেই জ্বলে উঠতে পারে পুরো অঞ্চল। আলোচনা চলছে, হাত মেলানো হচ্ছে, হাসি বিনিময় হচ্ছে, কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ কি সত্যিই এড়ানো যাবে? ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের মধ্যে এক দফা পরোক্ষ আলোচনা হয়েছে, সরাসরি মুখোমুখি নয়, মধ্যস্থতাকারীর মাধ্যমে। এটিকে কেউ কেউ ইতিবাচক শুরু বলছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এটি এক ধাপ অগ্রগতি। তার ভাষায়, ইরান সম্মানের বদলে সম্মান দেয়, কিন্তু মাটির নিচে, সমুদ্রের ওপরে, আকাশের ভেতরে চিত্রটা আলাদা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অভ্যন্তরীণ বিক্ষোভের অজুহাতে অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পারস্য উপসাগরে এসেছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সঙ্গে ডজন খানেক F-15 যুদ্ধবিমান, উন্নত ড্রোন, নজরদারি ব্যবস্থা। এটা কি কেবল চাপ সৃষ্টি নাকি প্রস্তুতি? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, মার্কিন নৌবহর দেখে তারা ভয় পাচ্ছে না। তার ভাষায়, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও আমরা আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে এক চুলো সরব না। অর্থাৎ পারমাণবিক ইস্যুতে আপোষ খুব সীমিত। এখানেই মূল সংঘাত। ওয়াশিংটন চায় ইরান শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থন নিয়েও আলোচনা করুক। ইসরায়েলও একই দাবি তুলছে, কিন্তু তেহরান বলছে মিসাইল ও প্রতিরক্ষা ইস্যু আলোচনার বাইরে। তাদের যুক্তি, প্রতিরক্ষা সক্ষমতা কোনো দর কষাকষির বিষয় নয়। আরেক দিকে আছে নিষেধাজ্ঞা। ইরান চায় অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হোক, বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচিতে কিছু স্বচ্ছতা আনতে পারে। কিন্তু প্রশ্ন, বিশ্বাসের ঘাটতি কি এত সহজে পূরণ হবে? আরাকচির অভিযোগ, যুক্তরাষ্ট্র একদিকে নিষেধাজ্ঞা বজায় রাখছে, সামরিক শক্তি বাড়াচ্ছে, আবার অন্যদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে। তার মতে এটি দ্বিমুখী আচরণ। এই অবিশ্বাসই এখন সবচেয়ে বড় বাধা। গত বছর ইসরায়েলের সঙ্গে ইরানের সংক্ষিপ্ত যুদ্ধের পর প্রথমবারের মতো এমন উচ্চ পর্যায়ের আলোচনা হচ্ছে, তাই প্রত্যাশাও বেশি, ঝুঁকিও বেশি। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগোচ্ছে। ইরান তা অস্বীকার করছে। তাদের দাবি, তারা আন্তর্জাতিক চুক্তির ভেতরেই কাজ করছে। তাদের মতে আসল শক্তি কোনো বোমা নয়, বরং বড় শক্তির চাপের সামনে না বলার সাহস। এখন কৌশলগত দিকটা দেখুন।
পারস্য উপসাগরে মার্কিন নৌবহর, ইরানের মিসাইল ঘাঁটি সক্রিয়, ইসরায়েলি সতর্ক অবস্থানে, একটি ভুল হিসাব, একটি ভুল বার্তা, একটি ড্রোন গুলি করে নামানো, আর তাতেই আগুন ছড়িয়ে যেতে পারে পুরো অঞ্চলে। কিন্তু একই সঙ্গে আরেকটি বাস্তবতা আছে। পূর্ণমাত্রার যুদ্ধ মানে শুধু সামরিক সংঘর্ষ নয়, তেলের দাম বাড়বে, বৈশ্বিক বাজার কাঁপবে, মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হবে। যুক্তরাষ্ট্রও জানে দীর্ঘ যুদ্ধের খরচ কতটা ভয়াবহ হতে পারে। ইরানও জানে সরাসরি সংঘাতে তাদের উপর চাপ বাড়বে। তাহলে কি যুদ্ধ অনিবার্য? এই মুহূর্তে তা বলা কঠিন, কারণ দুই পক্ষই একই সঙ্গে দুই বার্তা দিচ্ছে। একদিকে শক্তির প্রদর্শন, ইরান কি সত্যিই পারমাণবিক চুক্তিতে নতুন নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা কৌশলগত চাপ তৈরির আরেকটা চাল? সম্প্রতি ইরান এমন কিছু বার্তা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভানচি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সত্যি চুক্তি করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। ইরানের মূল শর্ত খুব পরিষ্কার। আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে প্রস্তুত। তাখতরাভানচি জানিয়েছেন, ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় রাজি। এমনকি প্রয়োজন হলে এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাসায়নিকভাবে পাতলা করার বিষয়েও প্রস্তুত আছে তেহরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি অস্ত্র মানের নয়, কিন্তু তার খুব কাছাকাছি। তাই এটি এখন পশ্চিমাদের প্রধান উদ্বেগ। ইরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে একই সঙ্গে তারা বলছে, কোনো চুক্তি হবে না যদি নিষেধাজ্ঞা থেকে বাস্তব ও তাৎক্ষণিক স্বস্তি না মেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সন্দিহান। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরান আলোচনাকে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এবং আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবসম্মত ও টেকসই চুক্তি করা খুব কঠিন হবে। এখন প্রশ্ন, আসল খেলা কোথায়? একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল নিচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ। সামরিক হুমকি দিয়ে ইরানের কাছ থেকে বড় ছাড় পাওয়া যায়নি, তাই এখন নজর দেওয়া হচ্ছে ইরানের অর্থনীতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বৈঠকে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। টার্গেট কি? ইরানের তেলের রপ্তানি, বিশেষ করে চীনে যে তেল যায় সেটিই এখন প্রধান লক্ষ্য। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% রাজস্ব আসে চীনের বাজার থেকে। মার্কিন কৌশল হলো, চীনের এই তেল কেনা বন্ধ করতে পারলে ইরানের অর্থনীতি দ্রুত চাপে পড়ে যাবে। এজন্য ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, যে দেশ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে, তাদের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। মানে শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও চাপে রাখা হবে। কিন্তু এখানেই ঝুঁকি আছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের তেল রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে তেহরান চরম পদক্ষেপ নিতে পারে, যেমন হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি করা। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার কেঁপে উঠবে। আরেকটি বড় বিষয় হলো চীন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই উত্তপ্ত। যদি ইরান ইস্যুতে চীন সরাসরি মার্কিন চাপের মুখে পড়ে, তাহলে দুই সুপার পাওয়ারের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। সুতরাং এখন পরিস্থিতি এমন, ইরান বলছে আগে নিষেধাজ্ঞা তুলে নিন, যুক্তরাষ্ট্র বলছে আগে পারমাণবিক কার্যক্রমের সীমা টানুন। ইসরায়েল চাইছে ইরানের ক্ষমতা কমাতে, চীন চাইছে ইরানের অর্থনৈতিক শ্বাসরোধ না হোক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার খোলাখুলি ইরানের পাশে দাঁড়ালেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একটি বার্তা পাঠান। পুতিন তার বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশী সুলভ। তিনি বলেন, বর্তমান সংকটপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। শুধু তাই নয়, তিনি মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, এই বার্তার সময়টা কেন এত গুরুত্বপূর্ণ?
কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু পরিবেশ শান্ত নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ করেই বেড়ে গেছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ৪৭ বছর ধরে তারা শুধু কথা বলেছে, এ সময়ের মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করেন ইরানে নতুন সরকার আসা উচিত। যদিও কে ক্ষমতায় আসবে সে প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। সবচেয়ে বড় বার্তা এসেছে সামরিক দিক থেকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড R. ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এটি সেখানে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজের সঙ্গে যোগ দেবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্তত সেই বার্তাই দিতে চাইছে। এই রণতরীর সঙ্গে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং আরও শক্তিশালী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দেন, তাহলে সপ্তাহের পর সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এবার পরিকল্পনা আগের চেয়ে জটিল। শুধু পারমাণবিক স্থাপনা নয়, প্রয়োজনে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাতেও হামলা হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা আছে। তিনি বিভিন্ন মতামত শোনেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেন জাতীয় নিরাপত্তার স্বার্থে। উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, কখনো কখনো ভয় দেখানো দরকার, কারণ ভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের শক্তি এখন এতটাই বেড়েছে যে শত্রুরা ভয় পাচ্ছে। তবে এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। অর্থাৎ একবার শুরু হলে হামলা পাল্টা হামলার চক্র চলতেই পারে। ইরানের রিভলিউশনারি গার্ড আগেই সতর্ক করেছে, ইরানের ভূখণ্ডে আঘাত এলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। একদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। কথার লড়াই চলছে, কিন্তু মাঠে প্রস্তুতি যুদ্ধে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো মাঠে শক্তি প্রদর্শন অনেক বেশি দৃশ্যমান, আর তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সমর্থন। এটা কি ইরান বনাম আমেরিকার লড়াই, নাকি পর্দার আড়ালে এটা আসলে চীন বনাম আমেরিকার শক্তির পরীক্ষা? এমনই এক খবর ঘুরছে আন্তর্জাতিক মহলে। শোনা যাচ্ছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাকি ইরানের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন। গুঞ্জন উঠেছে, ইরানের হাতে যেতে পারে চীনের অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। J-20 তেহরানে এক অনুষ্ঠানে দেখা যায়, চীনের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ইরানি সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমারদের হাতে একটি চীনা জেটের মডেল তুলে দিচ্ছেন। সাধারণভাবে এটি হতে পারে কূটনৈতিক সৌজন্য, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এমন প্রতীকী মুহূর্ত অনেক বড় বার্তা দেয়। সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি সত্যি চীনের চেঙ্গু J-20 ইরানের হাতে আসে, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এটি চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, মানে রাডারে ধরা কঠিন, দূর থেকে আঘাত হানতে সক্ষম, আধুনিক সেন্সর আর অস্ত্রে সজ্জিত। চীন বরাবরই দাবি করে এসেছে, এই যুদ্ধ বিমান মার্কিন F-22 বা F-35 এর সঙ্গে টক্কর দিতে পারে। এখন যদি এমন বিমান ইরানের হাতে পৌঁছায়, তাহলে কি হবে? প্রথমত, ইরানের বিমান বাহিনী বর্তমানে খুব আধুনিক নয়। তাদের বহরে এখনও রয়েছে 1979 সালের আগের আমেরিকান F-4 ফ্যান্টম এবং পুরনো সোভিয়েত যুগের MiG-29। ইরানের মিসাইল শক্তি অনেক উন্নত হলেও আকাশ যুদ্ধে তারা পিছিয়ে। J-20 যোগ হলে সেই দুর্বলতা অনেকটাই কমে যেতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক ডক্টর ফারজিন নাদিমি সতর্ক করে বলেছেন, চীন যদি সত্যি ইরানকে পঞ্চম প্রজন্মের জেট দেয়, তাহলে এটা শুধু সামরিক সহযোগিতা নয়, এটা হবে মার্কিন নিষেধাজ্ঞাকে সরাসরি চ্যালেঞ্জ করা। অর্থাৎ বেইজিং দেখিয়ে দেবে তারা ওয়াশিংটনের চাপকে আর গুরুত্ব দিচ্ছে না। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন অবশ্য বলেছেন, চীন নিজেদের সামরিক প্রযুক্তির সাফল্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে চায়। কথাটা শুনতে কূটনৈতিক, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। কারণ একই সময়ে ওমান উপসাগরে চীনের ডিস্ট্রয়ার ও নজরদারি জাহাজ দেখা গেছে।
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অঘোষিত উত্তেজনা চলছে। সেখানে চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি নতুন সমীকরণ তৈরি করছে। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, চীন কি সরাসরি যুদ্ধে জড়াতে চায়? সম্ভবত না, কিন্তু তারা স্পষ্টভাবে একটি বার্তা দিচ্ছে ইরান একা নয়। ইসরায়েলও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গত জুনে ইরান ইসরায়েল সংঘাতে দেখা গেছে ইরানের মিসাইল হামলা বেশ কার্যকর ছিল, কিন্তু আকাশযুদ্ধে ইরানের সীমাবদ্ধতা স্পষ্ট। যদি সেই সীমাবদ্ধতা J-20 দিয়ে পূরণ হয়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কৌশল নতুন করে ভাবতে হবে। আরেকটি দিক হলো রাশিয়া। ইতিমধ্যে রাশিয়া ইরানের পাশে সমর্থন জানিয়েছে। এখন যদি চীনও সরাসরি সামরিক সহযোগিতা বাড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রের সামনে তৈরি হবে এক নতুন চ্যালেঞ্জ। এই পুরো ঘটনাকে দুইভাবে দেখা যায়। এক, এটা কেবল প্রতীকী উপহার, বাস্তবে কোনো জেট দেয়া হবে না। দুই, এটা একটি বড় কৌশলের অংশ, ধীরে ধীরে ইরানকে আধুনিক অস্ত্রে শক্তিশালী করে তোলা। মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। দুই মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলে এবারের অভিযান হতে পারে দীর্ঘমেয়াদী এবং আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত। আগে যেখানে সীমিত হামলা বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের কথা বলা হতো, এবার পরিকল্পনা আরও বড়। শুধু পারমাণবিক স্থাপনা নয়, ইরানের রাষ্ট্রীয় অবকাঠামো এবং নিরাপত্তা সংস্থাগুলোকেও লক্ষ্য করা হতে পারে। অর্থাৎ সংঘাত শুরু হলে তা দ্রুত বড় আকার নিতে পারে। একই সময়ে কূটনৈতিক আলোচনাও চলছে। মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা। ওমান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে, কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, সমঝোতায় পৌঁছানো সহজ হবে না। মাঠের বাস্তব চিত্র আরও উদ্বেগজনক। পেন্টাগনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। একটি অতিরিক্ত বিমানবাহী রণতরী পাঠানো হয়েছে। এর সঙ্গে রয়েছে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার। এই প্রস্তুতি কি শুধুই চাপ সৃষ্টির কৌশল, নাকি সম্ভাব্য যুদ্ধের প্রাথমিক ধাপ? অন্যদিকে ইরানও চুপ করেনি। ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। বর্তমানে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। অর্থাৎ সংঘাত শুরু হলে তা দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। এর মধ্যে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা অবশ্যই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইরানের অবস্থানও স্পষ্ট। তারা বলছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা সম্ভব, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কোনো আলোচনায় বসবে না। এখন আসি সবচেয়ে তীব্র অংশে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইরানের বর্তমান সরকার পরিবর্তনই হতে পারে সর্বোত্তম ঘটনা। মুসাভি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি প্রশ্ন তুলেছেন, যদি সত্যিই যুদ্ধ করতে চান, তাহলে আলোচনার কথা কেন বলছেন? একজন পরাশক্তির প্রেসিডেন্টের এমন মন্তব্য শোভনীয় নয় বলেও মন্তব্য করেন তিনি। ইরানের এই বার্তা পরিষ্কার, তারা সংঘর্ষ চাইছে না, কিন্তু আক্রমণ এলে জবাব দেবে। পুরো পরিস্থিতি এখন এক ধরনের কৌশলগত চাপের খেলা। একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে আলোচনার টেবিল। ইতিহাস বলছে, অনেক সময় যুদ্ধের আগে এমন দ্বৈত অবস্থান দেখা যায়, এক হাতে আলোচনা, অন্য হাতে অস্ত্র। প্রশ্ন হলো, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত সমঝোতায় গড়াবে, নাকি কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অস্থির করে তুলবে? মধ্যপ্রাচ্য এমনিতেই দীর্ঘদিন ধরে সংঘাতের কেন্দ্র। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয়, তাহলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, জড়াতে পারে আঞ্চলিক শক্তিগুলো। আমেরিকা কি চুপচাপ প্রস্তুতি নিচ্ছিল, আর চীন কি মহাকাশ থেকে সেই প্রস্তুতি দেখে ফেলল? এমনই এক চাঞ্চল্যকর দাবি ঘুরছে আন্তর্জাতিক মহলে। বলা হচ্ছে, পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার উপর কড়া নজরদারি চালাচ্ছে চীন। শুধু সমুদ্র পথে নয়, স্যাটেলাইটের মাধ্যমেও নাকি প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে বেজিং।
ঘটনার শুরু কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে এমন খবর আগেই সামনে এসেছে। দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মানে যুক্তরাষ্ট্র চাইলে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালাতে পারবে। কিন্তু শুধু রণতরী পাঠানোতেই থেমে থাকেনি ওয়াশিংটন। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে জর্ডানের মুয়াফাক সাউতি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র স্থাপন করেছে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, সংক্ষেপে থাট। এটি একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম। কেন এই ঘাঁটি গুরুত্বপূর্ণ? কারণ জর্ডান থেকে ইরান খুব দূরে নয়। যদি কোনো সংঘাত শুরু হয় তাহলে এই ঘাঁটি থেকে দ্রুত অভিযান চালানো সম্ভব। একই সঙ্গে ইরানের দিক থেকে আসা সম্ভাব্য মিসাইল হামলা ঠেকাতে থার্ড কার্যকর ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন হলো, চীন এখানে কি করছে? গুঞ্জন উঠেছে পারস্য উপসাগরে চীনা যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে চীনা নৌবাহিনী তাদের উন্নত সেন্সর ব্যবহার করে মার্কিন নড়াচড়া পর্যবেক্ষণ করছে। এমনকি সম্ভাব্য হামলার তথ্য ইরানকে জানানো হতে পারে। এগুলো কতটা নিশ্চিত? সরকারিভাবে সবকিছু স্বীকার করা হয়নি, তবে আন্তর্জাতিক কূটনীতিতে অনেক কিছুই প্রকাশ্যে বলা হয় না। স্যাটেলাইট ছবি এবং সামরিক বিশ্লেষকদের বক্তব্য মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যে এখন শুধু আমেরিকা আর ইরান নয়, চীনও সক্রিয়। চীন দীর্ঘদিন ধরে মার্কিন একচ্ছত্র আধিপত্যের বিরোধিতা করে আসছে। ভেনেজুয়েলা ইস্যুর পর থেকে বেইজিং মনে করছে যুক্তরাষ্ট্র তাদের বিরোধী দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে। ইরান সেই তালিকার গুরুত্বপূর্ণ দেশ। যদি ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে, আর সেটি চীনের কৌশলগত স্বার্থের সঙ্গে যায় না। কারণ ইরান শুধু মধ্যপ্রাচ্যের একটি দেশ নয়, এটি চীনের জ্বালানি সরবরাহ ও বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাশিয়াও ইতিমধ্যে ইরানের পাশে সমর্থন জানিয়েছে, ফলে এক ধরনের অঘোষিত ব্লক তৈরি হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন ও রাশিয়া সমর্থিত ইরান। পেন্টাগনের এক জ্যেষ্ঠ সূত্র বলেছে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে মার্কিন প্রতিরক্ষা আরও শক্তিশালী করা জরুরি। এর মানে যুক্তরাষ্ট্র জানে ইরান একা নয়, তাদের পেছনে রয়েছে শক্তিশালী মিত্র। এই পুরো পরিস্থিতিকে দুইভাবে দেখা যায়। এক, এটি শক্তি প্রদর্শনের খেলা, সবাই নিজেদের উপস্থিতি দেখাচ্ছে কিন্তু সরাসরি যুদ্ধ চাইছে না। দুই, এটি সম্ভাব্য বড় সংঘাতের প্রস্তুতি, যেখানে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারি বড় ভূমিকা রাখবে। আজকের যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর মিসাইল দিয়ে হয় না, হয় স্যাটেলাইট, সেন্সর, সাইবার নজরদারি আর তথ্যের মাধ্যমে। কে কাকে আগে দেখবে, কে কাকে আগে সতর্ক করবে, সেটাই বড় বিষয়। পারস্য উপসাগরে এখন এক অদৃশ্য দাবার খেলা চলছে। ঘুঁটি সাজানো হচ্ছে, চাল দেয়া হচ্ছে, কিন্তু শেষ আঘাত এখনো আসেনি।